Good evening, viewers. You are watching Showbiz Tonight. Showbiz Tonight টিমের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি নেরা শিকিবা। আমাদেরকে ফেসবুকেও পাবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হলো fb.com/showbiz.tonight. Alright, national, international showbizের latest news নিয়ে থাকছে এবারের রিপোর্ট. Time to check out news from around the world. সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরওয়ার ফারুকীর সিনেমা পিঁপড়াবিদ্যা অংশগ্রহণ করার পর ঘোষণা এলো এই ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন সিনেমাটির অভিনেত্রী সিনা চৌহান। আজ বসবে উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে রেড কার্পেটে সিনা চৌহানকে নিয়ে হাঁটবেন মোস্তফা সরওয়ার ফারুকী। কিছুদিন আগে মুক্তি পায় অনন্য মামুনের যৌথ পরিচালনার সিনেমা আমি শুধু চেয়েছি তোমায়। আর এই সিনেমা মুক্তির পর অনেক আলোচনা সমালোচনায় পড়েন তিনি। এবারে পরিচালক সমিতির গঠনতন্ত্রের সদস্যপদ বাতিল ৫ নম্বর ধারার ক উপধারা অনুযায়ী অনন্য মামুনের সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির এক বৈঠকে ২১ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২২ জুন তাকে পরিচালক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছে। তবে মামুন জানান তিনি কোনো চিঠি পাননি। কল্যাণ কোরাইয়া, যিনি ছোট পর্দা দিয়ে শুরু করেন তার মিডিয়া যাত্রা, তারপর ২০১২ সালে পিতা আর এ বছরে মুক্তি পাওয়া জোনাকির আলো তাকে বড় পর্দায় দেয় শক্ত অবস্থান। তাই তিনি হাত দিয়েছেন তৃতীয় সিনেমার কাজে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই সিনেমার নাম প্রার্থনা। এতে আরও অভিনয় করছেন নওশীন, জিতু আহসান, মৌসুমী নাগ, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। বলিউড দুনিয়ার নতুন ক্রেজ হানি সিং। তার যে কোনো গান এখন থাকে টপ লিস্টে। সম্প্রতি সেই হানি সিং এর নতুন গানের ভিডিও মুক্তি পেয়েছে ইউটিউবে। র্যাপ ধাঁচের এই গানের শিরোনাম হলো ইসে কেহতে হ্যায় হিপ হপ। গানের সুর দিয়েছেন নীল গোলু। হানির অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও এখন দর্শক শ্রোতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মিশন ইম্পসিবল সিরিজের ভক্তদের জন্য নতুন খবর হলো শুরু হয়েছে মিশন ইম্পসিবল সিরিজের ৫ম সিনেমার কাজ। এবারের সিরিজ পরিচালনা করবেন ক্রিস্টোফার ম্যাকগুয়ার। আর বরাবরের মতো নায়কের ভূমিকায় দেখা যাবে টম ক্রুজকে। মিশন ইম্পসিবল ৫ মুক্তি পাবে ২০১৫ সালের ২৫শে ডিসেম্বর, যার শুটিং হবে ব্রিটিশ পার্লামেন্টের ভেতরেও। কিছুদিন আগে মুক্তি পায় অনন্য মামুনের যৌথ পরিচালনার সিনেমা আমি শুধু চেয়েছি তোমায়। আর এই সিনেমার মুক্তির পরপরই অনেক আলোচনা সমালোচনার পরেন তিনি। এবারে শোনা যাচ্ছে অনন্য মামুনের পরিচালক সমিতির মেম্বারশিপ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আমরা এখন ওনার সঙ্গে ফোনে কথা বলবো, ওনার থেকে প্রশ্ন করব কি হচ্ছে। হ্যালো হ্যালো, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, ধন্যবাদ শোবিজ টুনাইটে আসার জন্য এবং যোগ দেওয়ার জন্য ফোনের মাধ্যমে। জি আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা শুনেছি যে আপনার মেম্বারশিপ বাতিল করা হয়েছে কিছু কারণে, এবং তার একটি কারণ হয়েছে যে জয়েন্ট ভেঞ্চারে যে রুলস রেগুলেশনস এবং মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে সেটাতে আপনি ফলো করেননি। সেই বিষয়ে কি আমাদের কিছু বলবেন? আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমাকে সেন্সর বোর্ড থেকে ছবিটাকে আনকাট সেন্সর দেওয়া হয়েছে, আমাকে মিনিস্ট্রি পারমিশন দেওয়া হয়েছে, আমার ছবিটাকে রিলিজ করা হয়েছে। রিলিজ করার পরে আজকে যখন আমার ছবিটা অনেক ভালো ব্যবসা করছে তখন কিন্তু এই আলোচনাগুলো হয়েছে। তো আমি যদি অন্যায় করে থাকি, আমি ধরেন প্রোডাকশনের নীতিমালা মানিনি, আমি ধরে নিলাম আমি কো প্রোডাকশনকে যে নীতিমালাগুলো আছে এগুলোকে কোনো কিছুই ফলো করিনি, তাহলে আমার ছবিটা সেন্সর সার্টিফিকেট পেয়েছে, আমার ছবিটা মিনিস্ট্রির পারমিশন নিয়েছে, একটা ছবি রিলিজ হয়ে গেছে। আমার মনে হয় না বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এইরকম কোনো ব্যাপার আছে যে একটা ছবি রিলিজ হওয়ার পরে সেই ছবিটা আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরে তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আনা হচ্ছে আমার জানা বলে কোনো প্রমাণ নেই। আর একটা জিনিস আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে সবাইকে একটা জিনিস জানতে চাই। আজকে সবাই জানে যে কো প্রোডাকশন ফিল্ম বানাইতে হলে 50-50 আর্টিস্ট নিতে হবে, 50-50 শুটিং করতে হবে, 50-50 টাকা লগ্নি করতে হবে। কিন্তু সবার জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, এই মালাটা ছিল আমাদের অনেক পুরনো। যারা অভিযোগ করছে আমি বলতে চাই তারা হয়তো বা অনেকেই জানেন না যে 2012 যে নীতিমালাটা হয়েছে, নতুন নীতিমালা, সেই নীতিমালায় কোথাও লেখা নেই যে 2 দেশের সমান সংখ্যক আর্টিস্ট নিয়ে কাজ করতে হবে, 2 দেশের সমান সংখ্যক ডে শুটিং করতে হবে, 2 দেশের সমান সংখ্যক লগ্নি হতে হবে।
সে দেশে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে, দুই প্রডিউসারের মধ্যে একটা কমিটমেন্ট হবে, কমিটমেন্ট বেস তারা কাজটাকে করবে। আর সবচাইতে বড় কথা, আমার যে ছবিটা, এটা নিয়ে এখন পর্যন্ত আদালতে মামলা চলতেছে। মাননীয় আদালত এখন পর্যন্ত আমি কোনো আইন ভঙ্গ করেছি কিনা, আমি কোনো লঙ্ঘন করেছি কিনা, এটা নিয়ে কোনো রায় দেয় নাই। কিন্তু আমার সম্মানিত সমিতি আমাকে আজকে এই রায়টা আমাকে কোন দোষে দিল আমি জানি না। এবং স্টিল নাও আমি একটা কথা বলতে চাই, আমি খুন করছি, আমি মেনে নিলাম। খুন করলে আমাকে আদালতে ডাকা হবে, সবার সাক্ষী যখন না হবে আমাকে অপরাধ হিসেবে আমার কথাও শুনে হবে। আমার সম্মানিত সমিতি আমার সদস্যপদটা বাতিল করছে, এখন পর্যন্ত আমাকে কোনোদিন সমিতিতে ডেকে বলা হয় নাই এমন আপনার অন্যায়টা কি, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো সম্বন্ধে আপনার মতামতটা কি। আমরা জানতে চাই আপনি কি চিঠি পেয়েছেন? আসলে আমি যেটা শুনেছি, আপনারা যেমন আমিও সবার কাছে শুনেছি বা আমার কাছে খবর এসেছে যে চিঠি ইস্যু হয়েছে, আমার কাছে চিঠি আসবে। হয়তোবা আজকে আমার কাছে আসেনি, হয়তোবা কালকে আসতে পারে, হয়তোবা তারা ইভিনিং এ চিঠিটা ইস্যু করেছে। স্টিল নাও আমার কাছে চিঠিটা পৌঁছায় নাই, বাট আমি দেখেছি এই চিঠিটা ইস্যু হয়েছে। আমি শেষ প্রশ্ন করছি, আপনার যে মেম্বারশিপটা বাতিল করা হয়েছে, এটা কি আপনার ক্যারিয়ারকে এফেক্ট করবে? আপনার কি মনে হয়? দেখুন, আমি একটা কথা শুধু বলতে চাই, আমি একজন ক্রিয়েটিভ পার্সন। হ্যাঁ, পৃথিবীতে ইতিহাসে এমন কোনো কিছু লেখা নাই একটি ক্রিয়েটিভ পার্সনের ক্রিয়েটিভিটি কেউ কোনো আইন, কোনো সদস্য পদ দিয়ে রুখতে পেরেছে। পৃথিবীতে মিডিয়ার জন্ম হয়েছে অডিয়েন্সের কারণে। আমি যদি আজকে কোনো প্রতারণা করে থাকতাম, দর্শক আমার ছবিটা কোনোদিনই নিত না। আমি প্রাউড ফিল করি, আমি যে ছবিটা বানিয়েছি এই ছবিটা বাংলাদেশের একটা নাম্বার 5টা হিট ছবির মধ্যে একটা ছবি হয়েছে, তার মানে দর্শক আমার পক্ষে রায় দিয়েছে। সো আমি ক্যারিয়ার নিয়ে ভীতগ্রস্ত না, আমি ক্রিয়েটিভ পার্সন, আমি আমার ক্রিয়েটিভিটি চালিয়ে যাবো, আমি আমার কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছি পরিচালক অনন্য মামুনের সাথে। ওনার রিসেন্টলি মুভি আমি শুধু চেয়েছি তোমায় মুভিটা রিলিজ হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কানেক্ট করার জন্য। আমরা এখন কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের সাথে। উনাকে ফোনে আছেন। হ্যালো, হ্যালো, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে শোতে আসার জন্য। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে অনন্য মামুনের যে মেম্বারশিপটা বাতিল করা হয়েছে, এটা কেন করা হয়েছে আসলে? এটা অনেকগুলো কারণ আছে। তো আমি সংক্ষেপে যেটা বলতে পারি যে অনন্য মামুন যে ছবিটা নির্মাণ করেছে, আমি শুধু চেয়েছি তোমায়, এরকম সম্ভবত নামটা। তো এই ছবি যখন নির্মাণ শেষ করে এবং যখন সেন্সর হয়ে যায়, তখন আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসে। যেমন টেকনিশিয়ানদের কাছ থেকে আসে যে আমাদের নাম দিয়ে পারমিশন করা হয়েছে, কিন্তু আমাদের কোনো কাজ করা নাই, আমাদের দিয়ে কোনো শুটিং করায় নাই, এবং কবে শুটিং শেষ হয়েছে তাও আমরা জানি না। তো তখন আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা, অভিযোগটা কি সত্যি না মিথ্যা। তখন এফডিসিতে যে ফাইলটা সে জমা দেয় এই ছবির পারমিশনের জন্য, যৌথ প্রযোজনার পারমিশনের জন্য, তখন আমরা এফডিসি থেকে ওই ফাইলটা আনি, এবং আনার পরে দেখা যায় যে সত্যি সত্যি বাংলাদেশে কিছু টেকনিশিয়ানের নাম আছে যাদেরকে দিয়ে সে কোনো কাজই করায় নাই। এবং বাংলাদেশের সেই সব টেকনিশিয়ানরা বলছে যে আমাদের নাম ব্যবহার করে সে পারমিশন করালো, তো আমাদের দিয়ে কাজ করালো না কেন। এবং তখন দেখলাম যে তার যে চুক্তিপত্র আছে, যে চুক্তিপত্রটা সে করেছে ভারতের তার পার্টনার প্রডিউসারের সঙ্গে, সেখানে সে স্পষ্ট দুইটি জায়গায় সে বলেছে যে বাংলাদেশের এবং ভারতের সমান সংখ্যক শিল্পী কুশলী নিয়ে এই ছবিটি সে নির্মাণ করবে। আইনে কি আছে না আছে সেটি পরের ব্যাপার, তারা যে চুক্তিটা করছে সেই চুক্তির কথাটাই আমি বলছি। সেই চুক্তিটা যখন আমরা আনি এবং সেটা যখন দেখি যে হ্যাঁ সেই ব্যাপারটা আছে, এবং এই ব্যাপারটা তখন আমরা মন্ত্রণালয়েরও দৃষ্টিগোচরে আনি, তখন মন্ত্রণালয় জিনিসটা পরীক্ষা করে দেখে যে হ্যাঁ এই চুক্তিপত্র তারা এভাবেই সম্পাদন করেছে যে উভয় দেশের সমান সংখ্যক শিল্পী এবং কুশলী নিয়ে তারা ছবিটি নির্মাণ করবে। তো আমরা এই বিষয়টা যখন অভিযোগ আমাদের কাছে আসে, আমরা পরিচালক সমিতি আমাদের মানে টেকনিক্যাল সাইডের দিক থেকে সবাই আমাদেরকে শীর্ষই মনে করে, যেহেতু ডাইরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো আমাদের অন্যান্য টেকনিক্যাল যে অর্গানাইজেশন গুলো আছে তারা পরিচালকদের নির্ভরশীল। তো সে কারণে তারা যখন অভিযোগটা আমাদেরকে করে, তখন আমরা মামুনকে একটা কারণ দর্শানোর নোটিশ দেই এবং আত্মপক্ষ সমর্থনের এবং এই অভিযোগগুলো তুলে ধরে। তখন মামুন 3 দিন সময় দেওয়া হয় তাকে, কিন্তু সে ওই 3 দিনের মধ্যে জবাব না দিয়ে সে আমাদের নামে উল্টো মামলা করে দেয়, আমাকে এবং আমাদের সভাপতিকে বিবাদী করে, যেন তার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা করছে এরকম নানা রকম করে, এবং সেই সাথে সে আরো কিছু ব্যক্তিত্বকে এই মামলার মধ্যে জড়িয়ে ফেলে।
তো আদালত এই ব্যাপারে আমরা যতটা পরে জানতে পারি যে 16ই জুন পর্যন্ত আমাদেরকে উপরে একটা স্থগিত আদেশ দেন, যাতে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারি। আচ্ছা, কিন্তু এখন কিছুটা মনে হচ্ছে যে উনি যেহেতু কেস ফাইল করেছে আপনাদের এগেনস্টে, আপনারাও সেই রাগেই কি উনার এগেনস্টে কেস ফাইল করেছেন? কারণ উনার কথা মতন চুক্তিতে যা আছে উনি সেটাই ফলো করেছেন, এবং চুক্তিতে মানে কোনো উনি কোনো আইন ভঙ্গ করেননি। সেই চুক্তিতে স্পষ্ট, তাদের চুক্তিতে লেখা আছে, তারাই লিখেছে দুই পার্টি মিলে, যে আমরা উভয় দেশ থেকে সমান সংখ্যক শিল্পী এবং কুশলী নিয়োগ করব। আপনারা কি এই চুক্তিটার কপি কি মিডিয়াতে রিলিজ করছেন? না, আমরা দিতে পারি, আমাদের কাছে যে কেউ আসতে নিতে পারে, আমাদের কাছে চুক্তির ফটোকপি আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছিলাম আমরা মুশফিকুর রহমানের সাথে, উনি মহাসচিব পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কানেক্ট করার জন্য। অলরাইট, সো আমরা এখন কথা বলবো ঈদ নিয়ে। আর ঈদের কথা মাথায় রেখে সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে নতুন ফ্যাশন হাউসের উদ্বোধন আর পুরনো ফ্যাশন হাউসের নতুন ব্রাঞ্চের জার্নি। এই সপ্তাহে নতুন ফ্যাশন হাউসের খোঁজ খবর নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। একুশ জুন ব্র্যান্ড নিউ শোরুম ডবি অ্যান্ড টুইলের গ্র্যান্ড ওপেনিং হলো রাজধানীর যমুনা ফিউচার পার্কের ফার্স্ট ফ্লোরে। অভিজাত ক্রেতাদের রুচি এবং স্টাইলের কথা মাথায় রেখে এই আয়োজনটি করা। এ প্রজন্মের কয়েকজন তরুণ উদ্যোক্তা এবং ডিজাইনারের উদ্যোগে অনুষ্ঠিত হয় ডবি অ্যান্ড টুইল বিং ফ্যাশনিয়েস্টা শিরোনামে সামার ফ্যাশন শো। জমকালো ফ্যাশন শো এবং লঞ্চিং অনুষ্ঠানে দুটি ছড়িয়েছিল টপ র্যাম্প মডেলরা। ডবি অ্যান্ড টুইলে মেন্স কালেকশনে হট সেল পণ্য হিসেবে আছে কালারফুল চিনো, ডেনিম শার্ট এবং প্যান্ট, ফর্মাল এবং ক্যাজুয়াল প্রিন্টেড শার্ট সহ মেন্স অ্যাক্সেসরিজ। আর উইমেন্স কালেকশনে হট সেল পণ্য হিসেবে আছে আনারকলি, লং কুর্তি, টপস, জাম্পস্যুট, কাফতান এবং গাউন। চোদ্দ থেকে 35 বছর বয়সী ক্রেতাদের কথা চিন্তা করে ডবি অ্যান্ড টুইল তাদের ডিজাইনে এনেছে ভিন্নতা। সেই সঙ্গে পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতিটি ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে। গরম ও স্টাইলের কথা ভেবে রঙের ক্ষেত্রে দেওয়া হয়েছে প্রাধান্য। এক কথা, ইউ ক্যান গেট অল ইন ওয়ান শপ টু মেক ইউ ট্রেন্ডি, কনফিডেন্ট অ্যান্ড স্টাইলিশ। We are working for the young people, those who love to wear different colors, who are running with the fashion. We are actually being fashionista. We have all our latest design wear, যারা বাইরে না যেয়ে এখান থেকে আপনার বাংলাদেশ থেকে কিনতে পারবে। ডবি অ্যান্ড টুইল নামের দেশি ব্র্যান্ডটিকে ইন্টারন্যাশনাল রূপ দেওয়ার চেষ্টা করছেন এই তরুণ উদ্যোক্তা এবং ডিজাইনাররা। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। Dear Showbiz fans, time for a break. Stay glued to Jomuna TV. ফিরে আসছি আরো অনেক নিউজ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট। আপনারা দেখছেন শোবিজ টুনাইট যমুনা টেলিভিশনে, আর আপনাদের সাথে আছে আমি নেরা শাকিবা। অলরাইট, সো লেটস টক অ্যাবাউট ঈদ। ঈদকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে একের পর এক নাটক। ব্যস্ত সময় কাটাচ্ছে নির্মাতা, অ্যাক্টার্স আর সিনেমার ক্যামেরার পেছনের মানুষেরা। ঈদের নাটকের শুটিং নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। ঈদের নাটক মানেই একটু ভিন্নতা, নতুন গল্পের সাথে থাকে নতুন চমক।
নাটক নির্মাণ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতারা। কেউ নাটকের জন্য নির্বাচন করেছেন রোমান্টিক ঘরানার গল্প, আবার কেউ বা বেছে নেন কমেডি ধাঁচের গল্প। ঈদের এমনই এক নাটক প্রাইভেট সেক্রেটারি। কর্পোরেট প্রেম নিয়ে গড়ে উঠেছে এই নাটকের কাহিনী। অফিসের বসের সাথে গড়ে ওঠা সম্পর্ক তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নীলা চরিত্রে মিমু আর মিতা চরিত্রে নাবিলা। নাটকটি মূলত গড়ে উঠেছে একটি ত্রিভুজ প্রেমের গল্পকে ঘিরে। আমার ক্যারেক্টারের নাম নীলা। মেয়েটা অনেক ইনোসেন্ট, বসকে অনেক পছন্দ করে, কিন্তু সামহাউ সিচুয়েশনের কারণে বলা হয় না। অপূর্ব ভাইয়ের সাথে এর আগে আমি অনেক কাজ করেছি, বেশ কিছু কাজ করেছি। ভাইয়া কো-আর্টিস্ট হিসেবে অনেক বেশি হেল্পফুল, অনেক কোঅপারেট করে। আমি আসলে যত নাটক করেছি খুব যে ভিন্নতা আছে এটার মধ্যে আমি বলবো না, এরকম ক্যারেক্টার আগেও করেছি। নানা ধরনের মজার কিছু সিচুয়েশন আছে। জিনিসটা হচ্ছে যে খুব সিমিলার, খুব সাধারণ সাদামাটা একটা গল্প, কিন্তু প্রেজেন্টেশনটা খুব একটু ডিফারেন্ট ওয়েতে। ডায়লগুলো একটু মজার, পারফরমেন্সও ভালোই হচ্ছে মনে হয়। আমি জানি না দর্শকরা ভালো বলতে পারবে, বাট ক্যারেক্টারটা মজার, খুব চার্মিং একটা ক্যারেক্টার। গুড। মিমোর সাথে এটা আমার প্রথম কাজ না, এর আগে আমি বেশ কিছু কাজ করেছি। ওর মধ্যে যেটা হচ্ছে যে ডেফিনেটলি ভালো করার চেষ্টা আমি সবসময় দেখি। অপূর্ব, মিমো আর নাবিলা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাব্বির, সুমন ও নাজির খান। রুদ্র মোহাম্মদ মোস্তফা কামালের রচনায় প্রাইভেট সেক্রেটারি নাটকটি পরিচালনা করেছেন ইমদাদুল হক খান। আসছে ঈদে প্রচারের লক্ষ্যে এখন এডিটিং প্যানেলে প্রাইভেট সেক্রেটারি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। সিলভেস্টার স্ট্যালোন দ্য এক্সপ্যান্ডেবলস ছবির মানে সুপারহিট। হলিউডের ম্যাক্সিমাম সুপারস্টারসদের অভিনয়ে বিগ বাজেটের এই অ্যাকশন সিরিজের পার্ট 1 ও পার্ট 2 দেখার পর দর্শক অপেক্ষায় ছিল আরও একটি চমকের জন্য, আর সেই চমক এলো 2014 সালে। রিসেন্টলি ইউটিউবে প্রকাশিত হয়েছে দ্য এক্সপ্যান্ডেবলস 3 ট্রেলার। চেক ইট আউট। To a walk in the park and one to hell and back. So, we are working for the agency. I gotta recon this island first. সাবেক 6 সেনা সদস্যের একটি দল এক্সপেন্ডেবলস, যাদেরকে ভাড়া করা হয় দক্ষিণ আমেরিকার একটি দেশের স্বৈরশাসককে উৎখাত করার জন্য। বলা হয় দেশটিতে ঢোকার পর তাদের সঙ্গে কাজ করবে সান্ড্রা, কিন্তু দেশটিতে গিয়ে তারা জানতে পারে সান্ড্রা আসলে সেই স্বৈরশাসকেরই মেয়ে এবং পুরো বিষয়টির সঙ্গে সিআইএ জড়িত। Legendary warriors So, we are working for the agency. on a mission. What's wrong with this picture? Everything. They weren't expected to survive. এই গল্প দিয়ে শুরু সিলভেস্টার স্ট্যালোনের মুভি দ্য এক্সপেন্ডেবলস, যা 2010 সালে হলিউড বক্স অফিসে ঝড় তোলে। Not easy being your friend. What happened to you? Got my ass kicked. তারপর 2012 সালে সোভিয়েত ইউনিয়নে অভিযান ও একটি ম্যাপকে কেন্দ্র করে গড়ে ওঠে দ্য এক্সপেন্ডেবলস 2 এর গল্প। সাইমন ওয়েস্টের পরিচালনায় $92 মিলিয়ন নির্মিত এই সিনেমাটি মুক্তির পর আয় করে $300 মিলিয়ন। দ্য এক্সপেন্ডেবলস 2 এর পর এবারে 2014 সালে প্যাট্রিক হিউজেসের পরিচালনায় আসছে দ্য এক্সপেন্ডেবলস 3 মুভিটি। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে নতুন এই সিনেমার ট্রেইলার। About time you boys showed up. বরাবরের মতো এতে অভিনয় করছেন সিলভেস্টার স্ট্যালোন, জেসন স্ট্যাটাম, জেট লি, টেরি ক্রুজ এবং আর্নল্ড শোয়ার্জনেগার। আর এবারেও এক্সপেন্ডেবলস টিম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে পর্দা ফাটানো অ্যাকশন নিয়ে ফিরছেন সিনেমায়। Great to have you back. এবারে এক্সপেন্ডেবলস টিমে যোগ করা হয়েছে নতুন কয়েকজন সদস্য, যাদের মধ্যে রয়েছে হ্যারিসন ফোর্ড, কেলেন লোর্ডস এবং রন্ডা রাউচি। আর দর্শকদের জন্য বড় ধরনের চমক হিসেবে থাকছেন অ্যান্টনিও ব্যান্ডেরাস ও মেল গিবসন। Welcome to the 21st century. I could do that. Want to slip on a dress and give it a shot? এক্সপেন্ডেবলস টিমের ভক্তদের সিনেমাটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ বিগ বাজেটের তারকাবহুল এই হলিউড সিনেমা মুক্তি পাবে আগামী 15 আগস্ট।
মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। Insane. Courageous, but insane. Alright, so time is up for tonight. আবারও আসবো আপনাদের কাছে আগামীকাল রাত 8:30 on behalf of the Showbiz team. I'm Nera Shukla, wishing you all a very good night.